আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানী ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের উপর হামলা, বহিরাগতদের উস্কানিতে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলল জামাত। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। বহিরাগতদের উস্কানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে এবং বিবৃতি দিয়েছে দলটির নেতাকর্মীরা। এবারে জানাবো, গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় এইচআরএসএফ এর উদ্বেগ। রাজধানী ধানমন্ডি ৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যম কর্মীদের উপর সংগঠিত হামলা, হেনস্থা এবং লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে যে কারণে আজকের দিনকে বেদনাবিধুর বললেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন যে আজ বেদনাবিধুর ২৩শে জুন। ১৭৫৭ সালের এই দিনে পলাশীর প্রান্তরে এই বাংলা মীরজাফরদের বিশ্বাসঘাতকতায় স্বাধীনতা হারিয়েছিল। দেশ স্বাধীন হলেও মীরজাফরদের উত্তরসূরিরা আজও সক্রিয় রয়েছে। এই মীরজাফর শুধুমাত্র সেদিন বাংলাকে পরাধীন করেনি, বরং বাংলাকে তখন থেকেই যে বিপদে ফেলেছে সেই বিপদ এখনো কাটেনি। এই বিপদ কবে যে কাটবে সেটা মহান সৃষ্টিকর্তাই বলতে পারেন। এরপর জানাবো, বহিষ্কৃত শিবির নেতা জিশান রিমান্ড শেষে ফের কারাগারে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না বলল ওসি এবং ডিবি। ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় নেতা জিশানকে 2 দিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছে ডিবির ওসি শামসুল আলম শাহ। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রী চীন সফরে যোগ দিতে রাতে বেইজিংয়ে যাচ্ছেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং এ চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হতে আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তদন্তের সাথে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না বললেন ওসিডিবি। বহিষ্কৃত শিবির নেতা জিশান রিমান্ড শেষে ফের কারাগারে। ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় নেতা জিশানকে 2 দিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছে ডিবির ওসি শামসুল আলম শাহ। আজ বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3-এর বিচারক তৈয়বউদ্দিন আহমেদ জিশান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেয়। কুমিল্লার ওসি ডিবি শামসুল আলম শাহ জানান যে 2 দিনের রিমান্ড শেষে আমরা আদালতে তুলেছিলাম, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন এবং ভ্রূণ নষ্ট করার ঘটনায় মূলত জামাত ইসলামের এই নেতাকে আটক করা হয়েছে এবং এই ধরনের কার্যক্রম জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদের দ্বারা হচ্ছে সেটি ভাবার বিষয়। জামাত নেতা এই ধরনের একটি কার্যক্রম করবে সেটি সত্যি অবাক করে আমাদের, কারণ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তাদের উপরে সবার এক ধরনের ভরসা রয়েছে এবং তারা বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে কাজ করতে চায়। এবং আরও বলা হয়েছে যে এই কার্যক্রমগুলো আসলে সেভাবেই চলমান রয়েছে, এটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন জানিয়েছে যে এই ধরনের সমস্যাগুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হয়।
গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় এইচআরএস এর উদ্বেগ। রাজধানী ধানমন্ডি ৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যম কর্মীদের উপর সংগঠিত হামলা, হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি করা হয়েছে এবং বলা হয়েছে যে যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি তাদেরকে শাস্তির আওতায় না আনা যায় তাহলে এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই আমরা বলতে চাই যে কোনো মুহূর্তে এই ধরনের দেশজুড়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু হয়েছে সেটি সবকিছু আসলে কার্যক্রম চালানো হচ্ছে, সেটি বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের উপর জামাতের নেতাকর্মীরা যে হামলা করতে চায় এটি কোনোভাবেই আসলে আমরা মেনে নিতে পারি না। গণমাধ্যমের কর্মীরা আছেন বলে দেশটা কিন্তু এখনো সুন্দরভাবে চলছে। যদি গণমাধ্যম কর্মীরা তারা মুখ বুজে যায় তাহলে বাংলাদেশে কিন্তু যতই কার্যক্রম চলছে সেগুলো আসলে সবকিছু ধীরে ধীরে বিষয়গুলো সেদিকেই যাচ্ছে। ধানমন্ডিতে সাংবাদিকদের উপর হামলা, বহিরাগতদের উস্কানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলল জামাত। রাজধানী ধানমন্ডিতে জামাত ইসলামের হামলায় সাংবাদিক ৫ জন গুরুতরভাবে আহত হয়েছে। জানা গেছে যে সেখানে জামাত ইসলামের নেতাকর্মীদের হামলায় সাংবাদিকরা তারা গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনায় এখন রাজধানী ধানমন্ডি ৩২ এলাকা পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। এই ধরনের ফ্যাসিবাদী কার্যক্রম জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা আশা করি না বলে জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা বলছে তারা যেটাই করুক না কেন তারা যে কাজটি করেছে সেটা একটি ঘৃণিত কাজ। এই ধরনের ঘৃণাত্মক কাজ থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। সাংবাদিকদের উপর হেনস্থার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দেশের মানুষ জামাত ইসলামকে ভালোবাসে, তাদের সঙ্গে থাকতে চায়, তাদের আদর্শকে সবাই পছন্দ করে, কিন্তু জামাত যে কাজটি করেছে, স্বাধীন সাংবাদিকদের উপর হামলা করেছে, এই ঘটনা তাদের ঘটানো কোনোভাবেই উচিত হয়নি। এর জন্য ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কার্যক্রম না হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা খুবই সতর্ক অবস্থানে রয়েছি বলে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই সংঘাতগুলো আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। যে কারণে আজকের দিনকে বেদনাবিদুর বলেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন যে আজ বেদনাবিদুর 23 জুন 1957 সালের এই দিনে পলাশীর প্রান্তরে এই বাংলা মীর জাফরদের বিশ্বাসঘাতকতায় স্বাধীনতা হারিয়েছিল। দেশ স্বাধীন হলেও মীর জাফরদের উত্তরসূরিরা আজও সক্রিয়। আজ ফেসবুক পোস্টে তিনি এমন কথা বলেছেন। উল্লেখ্য 1957 সালে এই দিনে দেশীয় বণিক, বিশ্বাসঘাতক ও ইংরেজ বেনিয়াদের চক্রান্তে পলাশীর প্রান্তরে 200 বছরের জন্য বাংলার স্বাধীনতা সূর্য স্তমিত হয়ে পড়ে। বিষয়টি আসলে আমরা সহজভাবে যদি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা একটা বিষয় স্পষ্ট করে দেখুন, সেটা হচ্ছে পলাশীর প্রান্তরে সেদিন শুধুমাত্র নবাবকে হারানো হয় নাই, সেদিন হেরে গেছে আমাদের মুসলিমরা। সেদিন যদি নবাব না হেরে যেত এই ব্রিটিশ সন্ত্রাসীদের কাছে তাহলে বাংলা কিন্তু আর এমন থাকতে পারত না। এই বাংলা পুরো পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ কিংবা ভারতের যে আসাম রয়েছে, আসাম সহ সব কিন্তু এই নবাবদের শাসনের অধীনে ছিল, আর এটি শাসন করত আমাদের মুসলিমরা। যদি নবাব আসলে সেদিন জয়লাভ করতে পারত তাহলে ইংরেজরা আমাদের 200 বছর তো এভাবে রাখতে পারতই না। পাশাপাশি বর্তমান ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীরা যেভাবে আমাদের বাংলাদেশের পানি বন্ধ করে দিচ্ছে, যেভাবে তারা কথায় কথায় আমাদের রংপুর দখল করে নেবে, তারা বাংলাদেশের অমুক দখল করে নেবে, তমুক জায়গা দখল করে নেবে, এই ধরনের যে উস্কানিমূলক কথা
কথা বলে সেটি ফেস করতে হতো না। এই নবাবকে হারানোর মধ্য দিয়ে কুখ্যাত সন্ত্রাসী মীর জাফর তিনি শুধু নবাবকে হারাননি, তিনি হারিয়েছেন আমাদের বাংলাদেশে বর্তমান প্রজন্ম সহ ভবিষ্যতে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই প্রতিটি মানুষ এই মীর জাফরের কারণে তার জীবনে ইম্প্যাক্ট পড়বে। সুতরাং বুঝতেই পারছেন যে তৎকালীন সময়ে যিনি মীর জাফর ছিলেন ওই সন্ত্রাসীর কারণে আসলে আমরা কতটা ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছি প্রজন্মের পর প্রজন্ম। বিষয়টি তাজুল ইসলাম তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।